কর্মী রাইডারে এমনই হয়, কিছু করার নেই। প্রতিটা ঘরে ঘরে একটা করে বাইক আছে। মানে বাংলাদেশের এই একটা মাত্র জেলা যেখানে আসলে আপনি এরকম বাইক দেখতে পাবেন। প্রত্যেকটা থেকে যেটা দেখাচ্ছে আর 16 কিলোমিটার রাস্তা বাইক। সামনের ভাইজান তো হেজার্ড অন করে উড়া দুরা বাইক চালাইতেছে। আমরা অনেকদিন পর সবুজের মাঝখানে আসলাম, এরকম সবুজ দেখতেছি, ভালোই লাগতেছে। সুন্দর সুন্দর রাস্তা, যে ক্যামেরা বন্ধই করতে মন চাইতেছে না। হ্যালো গাইস, দিস ইজ ওমর ফারুক শিপু। আজকে যাচ্ছি হচ্ছে দোহারে, ঢাকার বাইরে। খুব শর্ট একটা ট্রিপ হবে। আজকে এপ্রিলের 3 তারিখ, শুক্রবার, যেহেতু ফ্রেন্ডের সাথে একটু দোয়া যাচ্ছি কাজে, সাথে ঘোরাও হয়ে যাবে, সেই উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া ভাবলাম। দোয়া যেহেতু যাচ্ছি, ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও আসতেছে না, কোনো ট্যুরের ভিডিও। তো এটা ওরকম কোনো ট্যুর না, জাস্ট একটা আউটসাইড ট্যুর ঢাকার বাইরে। তবে যতটুকু জানি দোহারে ঘোরার মতো অনেক জায়গাই আছে। এর মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে মিনি কক্সবাজার। যদিও ওই জায়গাটাতে আমাদের যাওয়া হবে না, আমরা যাচ্ছি দোহার থানাতে একটা কাজে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড, মানে যাকে নিয়ে যাচ্ছি, ও আসছিল, তো ওকে অপহরণ করে ওর মোবাইল, ওর সাথে 15,000 টাকা ছিল, ওগুলো সব রেখে দিচ্ছিল। তো ওইটার কারণেই যাচ্ছি, ওর টাকাগুলো উদ্ধার করছে বাংলাদেশ পুলিশ। তো আমরা থানায় যাচ্ছি ওর ফোন, সিম আর টাকাগুলো কালেক্ট করার জন্য। তো আমি এখন আছি মাওয়া হাইওয়ে রোডে, মাত্রই ওগুলো ব্রিজটা পার করলাম। আজকের ওয়েদারটা অনেক হট, অনেক গরম, সানি ওয়েদার, বাট প্রচুর গরম, ঝাপসা গরম, অনেক সাফোকেটেড লাগতেছে। আই হোপ যখন বিকাল হয়ে যাবে তখন ভালো লাগবে। আমার এখান থেকে ডেস্টিনেশন যেখানে, সেখানে দূরত্ব দেখাচ্ছিল 41 কিলোমিটার। অলরেডি 3 কিলোমিটার ক্রস করে ফেলছি। এখন দেখাচ্ছে 38 কিলোমিটার। ঘড়িতে বাজে 4:16। দেখি 38 কিলোমিটার ক্রস করতে আবার কতক্ষণ সময় লাগে। আই হোপ আমরা কেরানীগঞ্জ দিয়ে তারপর দোহারের দিকে যাবো। দোহারে যাওয়ার এক্সপিরিয়েন্স এই ফর দ্য ফার্স্ট টাইম আমার, আগে কখনো যাই নাই। সো আমি রাস্তাঘাট একদমই চিনি না, গুগল ম্যাপের উপর ভরসা করে তারপর যাচ্ছি। এদিকে হাইওয়ে রোডের কাজ চলতেছে, একটা লেন বন্ধ। অ্যাক্সিডেন্ট হয়েছিল কি কোনো না, ওরা হাইওয়ে রোডের পাশে যে গাছগুলো আছে, ডিভাইডারের মাঝখানে যে গাছগুলো লাগানো, এই গাছগুলো পরিষ্কার করতেছে। আমি আবদুল্লাপুর থেকে এই যে ডান দিক দিয়ে যে বাইপাস রোডটা আছে, এটাতে ঢুকে যাচ্ছি। আরও হয়তো বা শর্টকাট রাস্তা বা আরও সুন্দর রাস্তা থাকতে পারে, বাট এই রাস্তা দিয়ে আরও অনেকবার দোয়ার গেছি। দোয়ার যাই নেই, দোয়ারের কাছাকাছি যে ঘোরার জায়গাগুলো আছে ওগুলো ঘুরে আসছে, বাট প্রপারলি দোয়ার পর্যন্ত এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। দোয়ারে কিছু জায়গা আছে যেমন লাভ রোড, এরকম এই জায়গাগুলো আমাদের ঘোরা হয়েছে এর আগেও। তো আমি একটু ভালো রাস্তায় যাই, এখানে কিছু 2-4 কিলোমিটার রাস্তা এরকম থাকবে, তারপর অনেক সুন্দর সুন্দর রাস্তা আসবে। তো ওগুলো যখন আসবে তখন আবার ক্যামেরা অন করবো। ভাই, আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ মানে রিসেন্টলি বিয়ে করেন, তাহলে সবাইকে আমি একটা পরামর্শ দিব, ভাই দোহারে বিয়ে করেন। দোহারের মানুষ খুবই রুচিশীল মানুষ। আর এই পর্যন্ত আস্তে আস্তে কয়েকটা বাড়ি দেখলাম, এত সুন্দর করে বানানো। আর ওদের মানে ওদের বাড়ি দেখলে বোঝা যায় ওরা কতটা রুচিশীল। মানুষের টাকা হয় কিন্তু রুচির বহিঃপ্রকাশ ঘটে না অনেকের, বাট দোয়ারে আসলে সেটা দেখলাম। আর অনেকদিন পর সবুজের মাঝখানে আসলাম, এরকম সবুজ দেখতেছি, ভালোই লাগতেছে। অনেকদিন হয়ে গেছে ঢাকার বাইরে বা কোথাও ট্যুরে যাচ্ছে না, 1-1.5 বছর হয়ে গেছে। কর্মব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না। আজকে আসলাম, ভালোই লাগতেছে। এরকম রাস্তা দিয়ে সবুজের মাঝখানে বাইক রাইড করার মজা শুধুমাত্র একজন বাইক লাভারই জানে, এটা কতটা মজার একটা ফিলিংস, কত আবেগের একটা মুহূর্ত। কিন্তু এই সবুজের মাঝখানে এইসব পাগল হওয়া যাবে না, সুন্দরভাবে বাইক রাইড করতে হবে, যেহেতু আননোন রাস্তা, কে কখন কোন জায়গা দিয়ে চলে আসে তা বলা যায় না। সো সতর্কতার সহিত সবসময় বাইক ড্রাইভ করবেন। বেঁচে থাকলে অনেক জায়গায় যেতে পারবেন, অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারবেন। দীর্ঘদিন বাইকটা, আপনার পছন্দের যে বাইকটা, পছন্দের যে রাইডিং, সেটা আপনি উপভোগ করতে পারবেন। এর জন্য সবার আগে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার আশেপাশের মানুষগুলোও সুস্থ থাকবে। এই যে আরও একজন রাইডার দেখতেছি, হয়তো বা সেই জায়গায় ইনহেরিটেড, এর জন্য হেলমেট ইউজ করতেছে না, বাট ইউজ করা উচিত। আলটিমেটলি বাইকিংয়ের অ্যাক্সিডেন্ট সবসময় যে নিজের কারণে হয় এরকম না। আমি কথা বলার মাঝখানে আপনাদেরকে এখানকার যে সৌন্দর্যটা, সেটাও ক্যামেরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। জোস, সামনের ভাইজান তো হেজার্ড অন করে উড়া দুরা বাইক চালাইতেছে। আমি 70-80-তে বাইক টানতেছি, তারপরেও তারা ধরতে পারতেছি না। ওই জায়গার যেহেতু ইনহেরিটেড, সো ও রাস্তার আঁকা বাঁকা বাঘ, স্পিড ব্রেকার কোথায় আছে এগুলো জানে। আমি ওর সাথে
পাল্লা দিয়ে বাইক চালাবো না। আমি জানি আননোন রাস্তা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আমার ব্রেকিং ক্যাপাসিটি আমি যতটুকু মেনটেন করতে পারবো ততটুকুই আমি টানতেছি। আমার লিমিটের বাইরে যা আমি টানবো না। আই নো মাই ব্রেকিং লিমিট, ব্রেকিং ক্যাপাসিটি, থ্রোটল রেসপন্স অফ মাই বাইক। সো আমি আমার লিমিটের মধ্যেই থাকার ট্রাই করবো। এত সুন্দর রাস্তা যে ক্যামেরা বন্ধই করতে মন চাইতেছে না। আর যদি পুরো রাস্তা ভিডিও আমি করতে যাই আমার ব্লগ হয়ে যাবে 40 মিনিটের ওপরে। তো ব্লগ তো এত বড় করতে পারবো না, তো বড় ব্লগ করলে তো মানুষ দেখবে না। তো ব্লগ তো রাখতে হবে 15 মিনিটের মধ্যে। আর 15 মিনিটের মধ্যে এত সুন্দর রাস্তা পুরোটা তুলে ধরা সম্ভব না। অনেকক্ষণ চালানোর পর এরকম সুন্দর একটা জায়গা পেয়েছি, জোস একটা জায়গা দ্বীপ। ভাবলাম এখানে দাঁড়াই একটু ফটোশ্যুট করার জন্য আবার রওনা করছি। সামনে কোথাও চায়ের দোকান দেখলে ওইখানে চেষ্টা করবো একটু দাঁড়ায় চা খাওয়ার জন্য। কিন্তু আমার কাছে ভাই নদীটা সেই লাগতেছে, নদী দেখলে কেন জানিয়ে নিজেরা ধরে রাখতে পারি না, বারবার বরিশালের কথা মনে পড়ে। আমরা চলতি পথে এক জায়গায় দাঁড়াইছি একটা চায়ের দোকানে। চায়ের দোকানটা খুবই সুন্দর। এই হচ্ছে চায়ের দোকানটা। চায়ের দোকানের উইন্ডোগুলো জাস্ট একবার দেখেন, আর উইন্ডোর বাইরের ভিউটা যদি একবার দেখায়, অসাধারণ জোস। আমরা চা খাচ্ছি, চা খাওয়াটা শেষ হলে আবার আমরা রওনা করবো এখান থেকে চাঁদের কাছে। আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা করছি। তো এখান থেকে যেটা দেখাচ্ছে আর 16 কিলোমিটার রাস্তা বাকি আছে। যাইতে সময় লাগবে, ম্যাপ বলতেছে মাত্র 30 মিনিট। বাট আমার মনে হচ্ছে যে আমরা এর আগেই চলে যেতে পারবো, কজ রাস্তা ফাঁকা তো, হাইওয়ে রাস্তা টানলে এত সময় লাগবে না। তো আল্লাহর নাম নিয়ে রওনা দিই। সূর্য একদম পড়ে যাচ্ছে অবস্থা, পরন্ত বিকেল। আর পরন্ত বিকেলের মধ্যে এত সুন্দর রাস্তা দিয়ে বাইক রাইড করার মজাটা শুধুমাত্র একজন বাইক লাভারই অনুধাবন করতে পারবেন। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওর মধ্যে একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে, ভিডিওর মধ্যে কোনো আপডেট করা লাগবে কিনা সেই মতামতগুলো আপনারা দিতে পারেন, যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার, রাইট টু রিকভারের। সো আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ইন্সপায়ার করবে নতুন কাজ করার জন্য, আমার ভিডিও আপডেট করার জন্য। আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারবো আপনাদের মাধ্যমে। সো আপনাদের মতামত আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। রাস্তাটা একবার জাস্ট দেখেন, ঢাকার কাছাকাছি এত সুন্দর রাস্তা, এত সুন্দর সবুজ। দোহারের আরেকটা মোস্ট প্রমিনেন্ট এক্সপেক্ট আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। দোহারে বাংলাদেশের অন্য সব জেলার তুলনায় এই জেলায় প্রতিটা ঘরে একটা করে বাইক আছে। আর এই জেলার মধ্যে এত পরিমাণে বাইক বাংলাদেশে আর কোথাও নেই। একটু আগে আসার সময় পেছনে একটা ব্রিজের মধ্যে দেখলাম যে 50-60টা বাইকের একটা গ্রুপ ওরা ফটোশ্যুট করতেছে, ক্যাজুয়াল ফটোশ্যুট, ওরকম ফর্মাল না। মানে ওরা শুক্রবারের বিকালে বাইক নিয়ে ঘুরতে বেরোইছে, বন্ধুবান্ধব চা খাবে। তো সবার একটা করে বাইক আছে, কোনো বাইকে আমি পিলিয়ন দেখলাম না। সো যারা বাইকার তারা অবশ্য জানেন এই জিনিসটা। বাংলাদেশের এই একটা মাত্র জেলা যেখানে আসলে আপনি এরকম বাইক দেখতে পাবেন প্রত্যেকটা চায়ের দোকানের সামনে, রাস্তায় সবাইকে বাইকে দেখবেন। ওদের কাছে বাইকটা একটা যানবাহন না, ওদের কাছে বাইকটা একটা খেলনা। এত বাইক আপনার অন্য কোনো জেলায় গেলে দেখতে পাবেন না একসাথে। আমরা হাইওয়ে রাস্তা ছেড়ে এখন একটা একটু হলে অ্যাক্সিডেন্টটা হইতো। হাইওয়ে রাস্তা ছেড়ে আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটাও সুন্দর, একটু কম্প্যাক্ট রাস্তা, বাট রাস্তার ভিউটা সুন্দর। এই বাইকের সাথে একটু একটা 4B বাইকের অ্যাক্সিডেন্ট হইতে লাগছিল। ভাই আইটেলও তো দিছিল 4B আপনার বইরা, পুরা ছাপি ছিল ভাই, পুরা ছাপি। না ও তো ফাউল ছিল ভাই, আমরা ওই দূর থেকেই বলতেছিলাম যে ও ফাউল করছে। 4B রাইডারে এমনই হয়, কিছু করার নাই ওদের। 4B বাইকটা এরকমই বাবা, বইলেই মনে করে যে মাথা মতো ঠিক থাকে না, ওরা কি করবো না করবো। দোহারের রাস্তা বাইক চালাইলে আপনি একটা জিনিস খুব চমৎকারভাবে ফিল করতে পারবেন আপনার বাইকটাকে। আপনার বাইকটা হয়ে যাবে পাগলা ঘোড়ার মতো। ঘোড়া যেমন জাম্প করে, ও যখন সামনে আগায় বা দৌড়ায়, তখন ও যেমন লাফায়, আপনার বাইকটা ওরকম লাফাবে। কজ
এটা রাস্তাটা এরকমভাবে একটু হালকা উঁচা নিচে আছে, বাট আপনার খারাপ লাগবে ব্যাপারটা এরকম না, আপনি এনজয় করবেন ব্যাপারটা, যেটা আমি আর আমার ফ্রেন্ড করতেছি। আপনার ভিডিওতে কতটুকু দেখতেছেন জানি না, বাট এই জিনিসটা খুব ভালোভাবে আমরা এনজয় করতেছি। আমাদের বাইকটা যেভাবে পাগলা ঘোরার মতো লাফাইতেছে। দোহারের আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই জায়গার নেচার যতটা সুন্দর, এই জায়গার আপুগুলো অনেক সুন্দর। এই পর্যন্ত আস্তে আস্তে আমরা দুজন ফ্রেন্ড যেটা নোটিস করলাম, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, বিয়ে করার জন্য দোহার বেস্ট। আপনি বিয়ে করলে যারা এখনও বিবাহিত না, তারা ভাই দোহার থেকে বিয়ে করেন, জামাই আপ্যায়নও পাবেন 100-100। আর ওদের রুচি সম্পর্কে তো আগেই বললাম, ওদের বাড়ি ঘরের দিকে তাকাইলে ওদের রুচি বোঝা যায়। এই যে যেটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এরকম অজস্র বাড়ি দেখছি। আর এখানকার ডেলিভারি ম্যান যে, সেও 150 সিসির ভালো বাইক ইউজ করে। এই পর্যন্ত আর না হইলেও 1000 বাইক দেখছি, একটাও 150 সিসির নিচে বাইক দেখলাম না। জোস। আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো বা জিনিসটা নোটিস করছেন, এখন পর্যন্ত কিন্তু 150 সিসির নিচে কোনো বাইক খেয়াল করছেন কি না, আমি অ্যাটলিস্ট করিনি। যা দেখবেন সব 150 সিসির মোটামুটি ভালো মানের বাইক। এই যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে দোহার জেলাটা এমন একটা জেলা, এই যে বাড়িটা দেখেন কত সুন্দর। দোহার জেলাটা এমন একটা জেলা, মানে আমার এটা পার্সোনাল অপিনিয়ন, যে এখানে বাইকের উপরে ট্যাক্স নাই বললেই চলে। এই যে রয়্যাল এনফিল্ড, হান্ট, তারপরে অ্যাপাচি RTR নাই, 150 সিসির নিচে বাইক নাই। আবার এমন হইতে পারে যে দোহার জেলায় 150 সিসির নিচে বাইক অ্যালাউড না, এমনও হইতে পারে। পরন্ত বিকেলের মধ্যে আমরা সাই করে পাগলা ঘোড়ার মতো বাইক চালায় যাচ্ছি। রাস্তা বাকি আছে আর 3.5 কিলোমিটার, যেতে সময় লাগবে গুগল ম্যাপ মামা বলতেছে মাত্র 10 মিনিট। আমরা আমাদের ডেস্টিনেশন যে দোহার থানা ছিল এখানে চলে আসছি। এখানে আসার পরে একটা জিনিস আপনাদের একটু নোটিস করাই, জাস্ট একটু এইটা শুনে, ঝিঝি পোকার ডাকটা বিকেলবেলায় ঠিক গ্রামে গেলে এই সাউন্ডটা আমরা শুনতে পাই। হচ্ছে দোহার থানা, যে থানার ভেতরে দোহার থানাটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এখন আছি থানার পেছনে পুকুরপাড়, যেটা এখানে বললো যে পুকুরপাড়ের সামনে একটা ওইখানে যাওয়ার জন্য আমাদের। তো যারা দোহার থেকে ভিডিওটা দেখতেছেন তারা তো চেনে নিয়ে জায়গাটা। সো কমেন্ট করে জানান যারা দোহার থেকে দেখতেছেন, দোহারের ভাই ব্রাদার যারা আছেন তারা। আর যারা অন্য জেলা থেকে দেখতেছেন, কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা একটু কমেন্ট করে দেবেন। আচ্ছা, আমরা আমাদের এই যে কাজে আসছিলাম, আমার ফ্রেন্ড ওর যে হেলমেট ছিনতাই হয়েছিল, হেলমেট, আমার ফোনটাকে সে আমার গ্লাসটা পুরো ডিস্ট্রয় করে দিছে। দেন আমার 3টা সিম ছিল, হেলমেট ছিল। সে আমাকে একটা রাইড নিয়ে আসছিল। দেন রাইডে আমি দোহানগঞ্জে এসে বিলাসপুর গ্রাম নদীর পাড়ে সে আমাকে ট্রাফিক ফেলায় আমাকে মুক্তিপণ দাবি করে। দেন আমার মোবাইল টোবাইল সব রেখে দেয়। জাস্ট ওর বিকাশে, ওর পার্সোনাল অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করে মুক্তিপণ হিসাবে। কত টাকা নিছিল তোর থেকে? 20,000 টাকা মুক্তিপণ নিয়ে নিছে আমার কাছ থেকে নগদ। ওই দিন আমাকে ফোন দিয়েছিল টাকার জন্য, বিকাশে ফোন দিয়েছিলাম। দেন ওই দিন আমি শিবপুরে ফোন দেওয়ার পরে শিবুল আমি কিন্তু মিটিং আছে ফোন দিচ্ছি, ইমিডিয়েটলির মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। দেন আমি থানায় পরে আমাকে ওই টাকা পয়সা রেখে আমাকে ছেড়ে দিচ্ছে বাইক দিয়ে, জাস্ট আমার বাইকটা দিয়ে। তো আমি পরে থানায় এসে স্টেপ নেই, জিডি করি, সাধারণ ডায়েরি করি। আমার সাথে দোহার থানায় এসএম মাহাতাব স্যার, উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। এবং কি এই বিলাসপুর গ্রামের ভদ্রলোক মানুষ মনির ভাই, তিনি যথেষ্ট পরিমাণ হেল্প করছে আমাকে। সে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। সে এগুলোর মধ্যে আমাকে এই উদ্ধার করছে। আমার এক ফ্রেন্ড ছিল আর্মিতে, তার মাধ্যমে এসআই মাহাতাব স্যারের সাথে কম্বিনেশন করে আমার এই জিনিসগুলো উদ্ধার করছে। জাস্ট ও যদি কোনো রকমের অ্যারেস্ট হয় তাহলে আমার হয়তো মামলা হইলে আমার ক্যাশগুলো উদ্ধার হবে, এই আর কি। এই ছিল ফাইনালি আজকে এসে আমি দোহার থানা থেকে আমার জিনিসগুলো নিয়ে গেলাম। তো দোহার জেলাটা যতটা বেশি সুন্দর, এখানে মাঝে মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। তো প্রত্যেকটা জেলায় এরকম ভালো মতো থাকে। তো যারা দোহারে আসবেন একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। এখানে হাইওয়ে রোডে প্রায় মাঝে মাঝে ছিনতাই হয়, যে ঘটনাগুলো আমরা শুনতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ভালো মতো সব জেলাতেই থাকে, ভালো মতো নিয়েই প্রত্যেকটা জেলা। তো ধন্যবাদ, ভিডিওটা আজকে এই পর্যন্তই। হয়তো ভিডিওটা এখানে শেষ করে দেবো। দোহার যেহেতু আসছি, ভাবলাম বাসার জন্য মিষ্টি নিয়েছি। তাহলে আমার 400 টাকাটা দেন। এটাকে বলে শর্ট দই, দোহারের মেবি এটা স্পেশাল মিষ্টি, নিয়ে যাবো বাসার জন্য। এখন যাব হচ্ছে ঘোল খাইতে। দোহারে যেহেতু আসছি, ঘোল না খাই আর যাবো না। হ্যাঁ, হেলমেটের উপরেই এটা ভেঙে গেছে। তো ঘোলের ওইখানে যাই আবার ক্যামেরা অন করবো। এখন বর্তমানে আছি এটা কোথায়, দোহার কলেজ মোড়।
কলেজ মোড়ে যাচ্ছি ঘোল খেতে, দোহারের বিখ্যাত ঘোল খেয়ে তারপর একবারে হাই রোড দিয়ে চলে যাবো। যাওয়ার সময় আর ভেতরের রাস্তা দিয়ে যাবো না, কারণ ভেতরের রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে ডাকাতি হয় রাত্রেবেলা। তো আমরা যেহেতু এই জায়গায় আননোন, সো আমরা রিস্ক নিব না। এই হচ্ছে গিয়ে নবাবপুরের বিখ্যাত মাথা। এই ছোটো একটা নেই, এটা কত ভাই? এই একটাই নেই, দুজনে মিলা খাই। এটা রে 2টা গ্লাসে দিয়ে দেন। মাঠাটা মজা, কিন্তু আমরা সচরাচর যে মাঠাটা খাই ওরকম না। এটা একটু টক প্লাস একটু সল্টি, বাট টেস্টটা অসাধারণ, এটা বলতে হবে। দোহার কলেজ মোড় থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের সকল কাজকর্ম শেষ। থানা থেকে আমাদের আলামত আমরা কালেক্ট করলাম, তারপর মিষ্টি কিনলাম, তারপর হচ্ছে দই খেলাম। এখন ঢাকার দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যতটুকু পারছি দেখানোর ট্রাই করছি দোহারের সৌন্দর্য, দোহারের কালচার, দোহারের মানুষের সংস্কৃতি। এগুলা সংস্কৃতি অবশ্য দেখাতে পারিনি। তো এখন চলে যাচ্ছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর চ্যানেলটা তো মাস্ট সাবস্ক্রাইব করতে হবে আমার আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা।